উনি শুধু লম্বা লম্বা ভাষণ দিয়ে বাগাড়ম্বন করছে, এতে আসলে এরদোগান তার ইমেজটাকে ক্ষুণ্ণ করেছেন। মুসলিম বিশ্বে যে একজন অবিসংবাদিত রাজনৈতিক নেতা হিসেবে এরদোয়ানের যে একটা ভাবমূর্তি ফুটে উঠেছিল সেটাকে সে প্রশ্নবিদ্ধ করেছে, এতে কোনো সন্দেহ নাই। অন্তত একটা স্যাংশন, একটা নিষেধাজ্ঞা তুরস্কের পক্ষ থেকে ইসরায়েলকে দেয়া যেতে পারত, যে তোমরা যতক্ষণ গাজাতে যুদ্ধ বন্ধ না করবে, হামলা বন্ধ না করবে, বাইতুল মুকাদ্দাসকে ফিলিস্তিনি মুসলিমদের জন্য খুলে না দিবে, ততক্ষণ পর্যন্ত তুরস্ক থেকে কোনো ধরনের রপ্তানি ইসরায়েলে হবে না এবং ইসরায়েল থেকে কোনো কিছু তুরস্কে আমদানি হবে না। এই একটি বাণিজ্যিক নিষেধাজ্ঞাতেই ইসরায়েলের অবস্থা কাহিল হয়ে যেত। সেটা কেন এরদোগান করলেন না? তিনি তার ব্যবসাও ঠিক রাখবেন, রাজনীতিও ঠিক রাখবেন, জিও পলিটিক্সে ভালো খেলোয়াড় হিসেবে খেলবেন, আর সব দোষ চাপিয়ে দিবেন আরব নেতাদেরকে। মানুষ এত এখন বোকার স্বর্গে বসবাস করে না যে রাজনীতি বুঝে না, সবাই কিছু কিছু রাজনীতি বুঝে এখন। আরও একটি জানার বিষয়, সেটা হচ্ছে ইসরায়েল যদি যুদ্ধবিরতির প্রস্তাবকে উপেক্ষা করে আবারও যুদ্ধ কন্টিনিউ করে, সেক্ষেত্রে যুদ্ধকালীন পরিস্থিতিকে সামনে রেখে হামাসের পক্ষে এবং ফিলিস্তিনের পক্ষে আমরা যারা দূরে আছি আমাদের করণীয় কি, এবং যাদের ফিলিস্তিনে যাওয়ার সুযোগ আছে তাদের করণীয় কি? আমার দৃষ্টিতে ইসরায়েলের বাড়াবাড়ি যদি আরও বেড়ে যায়, তখন আর আরব রাষ্ট্রগুলোর এবং বিশেষ করে ইসরায়েলের আশেপাশে যে মুসলিম রাষ্ট্র আছে তাদের বসে থাকার কোনো সুযোগ নেই। তখন সর্বোচ্চ রিস্ক নিয়ে হলেও ইসরায়েলের সামরিক হামলা মুসলিম রাষ্ট্রগুলোর পক্ষ থেকে, মুসলিম সৈন্যদের পক্ষ থেকে করা উচিত। তবে এই ক্ষেত্রে সবচেয়ে বেশি দায়িত্ব হচ্ছে তুরস্কের। কিন্তু আমরা দেখি খুবই ধুরন্ধর শাসক এরদোয়ান, তিনি শুধু ইহুদি ইসরায়েলিদের বিরুদ্ধে বড় বড় বুলি আওড়ান, আর তিনি দোষারোপ করেন বারবার আরব রাষ্ট্রসমূহের শাসকদেরকে যে তারা কিছু করেন না কেন। তো এরদোয়ান করেন না কেন? রাজনৈতিকভাবে, ভৌগোলিকভাবে দায়িত্বটা তো হচ্ছে তুরস্কের। কারণ যারা ইতিহাস জানেন তারা জানেন 1917 সালে ফিলিস্তিন ভূখণ্ড তুরস্কের কাছ থেকে দখল করেছিল ব্রিটেন। তাহলে গোটা ইসরায়েল এবং ফিলিস্তিন ভূখণ্ডটার মালিকানা হচ্ছে তুরস্কের। তুরস্ক স্বাভাবিকভাবেই তার ভূখণ্ড ফিরিয়ে নেবার জন্যে ইসরায়েলে হামলা করতে পারে, তার যৌক্তিকতা আছে, যেটা তো আমার ভূখণ্ড ছিল। ব্রিটিশরা অন্যায়ভাবে আমাদের কাছ থেকে এই ভূখণ্ডকে দখল করেছিল। পরবর্তীতে ব্রিটিশরা এটা 1917 সালে ইহুদিদেরকে সুযোগ করে দিয়েছিল। ইহুদিরা ধীরে ধীরে বসতি স্থাপন করতে করতে 1918 সালে প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তির পরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে হাজার হাজার ইহুদি ইউরোপ থেকে ফিলিস্তিনে চলে গিয়েছে। কিন্তু ফিলিস্তিন, ইসরায়েল, এই পুরা ভূখণ্ডটাই তো ইসরায়েল নামতে কিছু ছিল না, ছিল ফিলিস্তিন। পুরা ফিলিস্তিনটা ছিল অটোমনদের, ওসমানী খলিফাদের, তুরস্কের কাছ থেকে ব্রিটেন 1917 সালে এটা দখল করে, পরে ইহুদিদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করে। 1948 সালে ব্রিটিশদের সাথে যুদ্ধ করে ইহুদিরা আরবীদের সাথে যুদ্ধ করেছে, ব্রিটিশদের সাথে যুদ্ধ করেছে। আর সেটা একটা ব্রিটিশদের একটা আইওয়াস ছিল, তারা ইচ্ছে করেই ইহুদিদেরকে ভূখণ্ডটা বুঝিয়ে দিয়ে এই পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট অসভ্য সন্ত্রাসী ইংরেজ জাতি মধ্যপ্রাচ্যের মুসলমানদের জন্য একটা বিস্ফোরা রেখে চলে গিয়েছে। অতএব তুরস্কের পক্ষে যে কোনো সময় ইসরায়েলে হামলা করার বৈধতা আছে, যেহেতু ইসরায়েল ভূখণ্ডটা তুরস্ক সেটা না করে বরং আরব নেতাদেরকে এরদোয়ান দোষারোপ করতেছে যে তারা কিছু করেন না কেন। করার দায়িত্ব তো তুরস্কের, দায়িত্ব তো হচ্ছে এরদোয়ানের। অথচ সে আজকে 6 সপ্তাহে হাজার হাজার ফিলিস্তিনিকে হত্যার পরেও সে তার বাণিজ্য সম্পর্ক কেন ইসরায়েলের সাথে ছিন্ন করে নাই? প্রতিদিন শত শত কন্টেইনারে তুরস্ক থেকে ইসরায়েলে মালামাল ঢুকতেছে। তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান অন্তত এতটুকু পারতেন যে যতক্ষণ পর্যন্ত গাজায় হামলা বন্ধ না হবে ইসরায়েলের পক্ষ থেকে, ততক্ষণ পর্যন্ত বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন। তুরস্ক থেকে কোনো পণ্য রপ্তানি হবে না ইসরায়েলে, ইসরায়েল থেকে কোনো পণ্য আমদানি হবে না তুরস্কে। এতটুকু যিনি করলেন না, উনি শুধু লম্বা লম্বা ভাষণ দিয়ে বাগাড়ম্বন করছে, এতে আসলে এরদোগান তার ইমেজটাকে ক্ষুণ্ণ করেছেন। মুসলিম বিশ্বে যে একজন অবিসংবাদিত রাজনৈতিক নেতা হিসেবে এরদোয়ানের যে একটা ভাবমূর্তি ফুটে উঠেছিল সেটাকে সে প্রশ্নবিদ্ধ করেছে, এতে কোনো সন্দেহ নাই। অন্তত একটা স্যাংশন, একটা নিষেধাজ্ঞা তুরস্কের পক্ষ থেকে ইসরায়েলকে দেয়া যেতে পারত, যে তোমরা যতক্ষণ গাজাতে যুদ্ধ বন্ধ না করবে, হামলা বন্ধ না করবে, বাইতুল মুকাদ্দাসকে
ফিলিস্তিনি মুসলিমদের জন্য খুলে না দিবে ততক্ষণ পর্যন্ত তুরস্ক থেকে কোনো ধরনের রপ্তানি ইসরায়েলে হবে না এবং ইসরায়েল থেকে কোনো কিছু তুরস্কে আমদানি হবে না। এই একটি বাণিজ্যিক নিষেধাজ্ঞাতেই ইসরায়েলের অবস্থা কাহিল হয়ে যেত। সেটা কেন এরদোগান করলেন না? তিনি তার ব্যবসাও ঠিক রাখবেন, রাজনীতিও ঠিক রাখবেন, জিও পলিটিক্সে ভালো খেলোয়াড় হিসেবে খেলবেন, আর সব দোষ চাপিয়ে দিবেন আরব নেতাদেরকে। মানুষ এত এখন বোকার স্বর্গে বসবাস করে না যে রাজনীতি বুঝে না, সবাই কিছু কিছু রাজনীতি বুঝে এখন। আমাদের করণীয় কি? আমাদের করণীয় হচ্ছে যে এটাই তো আমাদের খেলাফত না থাকার সবচেয়ে বড় কুফলতা। আজকে যদি আফগানিস্তানের মতো আরও অনেকগুলো মুসলিম রাষ্ট্রে খেলাফত রাষ্ট্র প্রতিষ্ঠিত হতো, তাহলে যে কোনো মুসলিম রাষ্ট্রের মুসলিমরা ফিলিস্তিনি মুসলমানদের পক্ষে যুদ্ধ করার জন্য ইসরায়েল যাওয়ার অধিকার পেত। খেলাফত রাষ্ট্র তাকে সেই সুযোগ করে দিত। কিন্তু আমরা 57টি মুসলিম রাষ্ট্রের অধিকাংশ মুসলিম রাষ্ট্রই তথাকথিত গণতন্ত্রের পূজারী হয়ে বসে আছি। গণতান্ত্রিক রাষ্ট্র এই ধরনের কোনো সুযোগ দিতে পারে না যে একটি রাষ্ট্র থেকে আরেকটি রাষ্ট্রের বিপক্ষে কেউ যুদ্ধ করতে যাবে। এটা খেলাফত রাষ্ট্র হলে সম্ভব হতো। তাহলে এখন আমাদের করণীয় হচ্ছে যে ফিলিস্তিনি মুসলিমদের বিজয়ের জন্য আল্লাহর কাছে দোয়া করা, ইসরায়েল নিপাত যাক সেজন্য আমাদের উচিত কুনুতে নাজেলা পড়া, আমাদের দোয়া মুনাজাত করা এবং ইসরায়েলি পণ্যগুলোকে বর্জন করা, এবং প্রত্যেক মুসলিম রাষ্ট্রের মুসলিমরা সেই রাষ্ট্রে প্রচণ্ড বিক্ষোভ এবং আন্দোলন করবে যেন সেই রাষ্ট্রগুলো কখনোই ইসরায়েলের সাথে সম্পর্ক স্থাপন না করে, এবং তারা যেন বিশ্ব ফোরামে ইসরায়েলের এই নৃশংস হত্যা, জঙ্গ, সন্ত্রাসের বিরোধিতা করে। এভাবে আমরা ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনের পক্ষে কাজ করতে পারি নিজের দেশে থেকেও।